সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন শামীম ভাই, যিনি সিইও শ্যামল ইকুইটি লিমিটেড, এমডি এবং সিইও শ্যামল ইকুইটি লিমিটেড, এবং পরিচালক ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। শামীম, স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে। শামীম ভাই, পুঁজিবাজারের বর্তমান অবস্থা অনেক ভালো, অনেক খারাপ, এই দুটো জায়গায় আটকে আছে। কেউ বলছেন অনেক ভালো, কেউ বলছেন অনেক খারাপ, কিন্তু সমস্যা তৈরি হয়েছে ডিএসসির যে স্ট্র্যাটেজিক পার্টনার সেটি নিয়ে একটি ভেতরকার অবস্থাটা আমরা যতটুকু জানি যে এখানে ডিএসসি একটি সিদ্ধান্ত নিয়েছে যে চায়নার যে গ্রুপটি, এবং তারাই হাইয়েস্ট প্রাইস বিট করেছে এবং সে কারণে হয়তো তাদেরকে দিবে। কিন্তু গতকালকে আমরা দেখেছি যেটা ডিএসসির এমডি এবং চেয়ারম্যানকে বিএসসিসি তলব করেছিলেন, সেখানে অনেক বিষয় আলোচনা হয়েছে। আজকে আবার ডিএসসির বোর্ডের কয়েকজন বিএসসিসিতে যাচ্ছেন। এই বিষয়টি কি কতখানি মানে প্রভাব ফেলছে বাজারে, আদৌ ফেলছে কিনা, কিংবা একটি গ্রুপ বলছেন যে যারা চায়নার যারা করেছেন তারাই বেস্ট, তারা অনেক সাপোর্ট দিবেন, বিশেষ করে টেকনিক্যাল অনেক সাপোর্ট দিবে, কিন্তু অন্য একটি গ্রুপ বলছে যে না, ইন্ডিয়া প্রাইস কম করেছে কিন্তু তাদেরকে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে। আসলে কি এটা কোনো সুযোগ আছে কিনা, আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন। ধন্যবাদ হাসিব ভাই। মানে অনেকগুলো প্রশ্ন আপনি একসাথে করে ফেলেছেন আর কি। তো বাজার নিয়ে আমি প্রথম কথাটা বলি যে বাজার নিয়ে যে গত আসলে 1-1.5 মাস থেকে একটা প্রবণতা শুরু হচ্ছিল, যে কোনো একটা নিউজকে কেন্দ্র করে বাজারের একটা পতন হওয়ার একটা স্বাভাবিকভাবে এটা ঘটাচ্ছিল। সেটাতে একটা ছিল রাজনৈতিক একটা ইস্যু ছিল, আরেকটা ছিল আমাদের ক্যাপিটাল মার্কেটের বাইরে যেটা মানি মার্কেট নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা করাকে কেন্দ্র করে নিয়ে। এই সবগুলোর সাথে আমরা গতকালকে দেখলাম যে বাজারে যখন একটা নিউজ আমরা দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করার জন্য আগ্রহী হয়েছে চায়নার দুটি বড় স্টক এক্সচেঞ্জ, শেনজেন স্টক এক্সচেঞ্জ এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ। শেনজেন এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ যখন আসবে, এরকম নিউজ আসলে স্বাভাবিকভাবেই বাজারে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, যেটা প্রতিফলনটা গতকালকে ছিল। বাজার হঠাৎ করে বেড়ে গেছে। আসলে দেখেন, এগুলো হলো প্রত্যেকটাই কিন্তু গুজব আকৃতির। আমাদের কাছে সত্যিকার অর্থে কোনো নিউজ নাই, আমাদের কাছে কোনো রিটেন কোনো ডকুমেন্ট নাই, নিউজ বলবো না, কিছু নেই। আমাদের কাছে লিখিত কোনো ডকুমেন্টের রিটেন নাই যে আসলে এটা নিয়ে কোনো রকম কোনো কিছু হচ্ছে কিনা। আমাদের এমডি সাহেবকে, আমাদের চেয়ারম্যান সাহেবকে তলব করেছে। আসলে তলব কথাটাকে বললে এটাকে খারাপভাবে মিন করা হচ্ছে। আসলে ওনারা তো ডাকবেনই, বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন আমাদের রেগুলেটর, আমাদের ভালো মন্দ দেখভালের দায়িত্ব তাদের, আমাদের সুখ দুঃখ দেখভালের দায়িত্ব তাদের। আমরা কি করছে না করছে সেটা জানার জন্য তারা আমাদেরকে বলবে, আমরা যাব। এটা না আসলে তলব না, তলব কথাটা কিন্তু একটু খারাপ দিকে সেন্স করে। তো এখানে আমি বলবো যে এই যে ইয়েটা হলো যে আমাদের দুটো স্টক এক্সচেঞ্জ, পৃথিবীর বিখ্যাত দুটি স্টক এক্সচেঞ্জ, বৃহৎ দুটি স্টক এক্সচেঞ্জ এখানে এসছে, একটি টার্নওভারের দিক দিয়ে দ্বিতীয় এবং টার্নওভারের দিক দিয়ে আরেকটি চতুর্থ অবস্থানে আছে, যেটির মান্থলি টার্নওভার দুজনের মিলে প্রায় $1 ট্রিলিয়ন উপরে, প্রতি মাসে $1 ট্রিলিয়ন উপর টার্নওভার করে, যেটাতে ইন্ডিয়া ধারের কাছেও নাই। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো আমাদের এখানে তারা যে প্রপোজালগুলো দিয়েছে, প্রপোজালগুলোর ভিতরে একটা হলো শেয়ার প্রাইস আর একটা হলো টেকনোলজিক্যাল সাপোর্ট। শেয়ার প্রাইসের ভিত্তিতে চায়না ইন্ডিয়ার সাথে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা দিয়েছে সেটা ফার বেটার, অনেক ভালো প্রাইস অনুযায়ী। আর সেই সাথে তারা চায়না একটি টেকনোলজিক্যাল অফার দিয়েছে, যেরকম কোনো অফার ইন্ডিয়া থেকে নাই। দুইটে যদি আমরা একসাথে কম্বাইন করে, এটাতে আমাদের এবং তাদের যে চায়নার যে ডেভেলপমেন্ট, চায়নার যে অগ্রগতি এবং সব কিছু মিলিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির একটা দেশ চায়না বর্তমানে, তারা যদি আমাদের সাথে আসে অবশ্যই বাজারের গভীরতা বাড়বে, বাজারে আস্থার একটা বড় জায়গা। তো পাকিস্তানেও স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে, পাকিস্তানের কি অবস্থা ভাই? আসলে একটা যে পাকিস্তানে হয়েছে তারা মাত্র গত বছর, 1 বছরেই কিন্তু এই ফলটা আসবে, এটা কেউ বিশ্বাস করে না পৃথিবীর। এখানে যদি ইন্ডিয়া কেন, এখানে যদি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জও আসে, তার পক্ষেও 1 বছরে কোনো কিছু করা সম্ভব না। এটাতে আলাদিনের কোনো চেরাগ নেই, এটাকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার জন্য তারাও সময় চেয়েছে 10 বছর, যে তারা 10 বছর ধরে আমাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে ডেভেলপমেন্টের ইয়েতে যাবে চায়না, এরকম একটা ব্যাপার। তো এখানে আমাদের যেটা সবচাইতে সুখের কথা, আসার কথা, সেটা হলো আজকে যে অগ্রগতিটা হয়েছে, যে পৃথিবীর বিখ্যাত দুটি স্টক এক্সচেঞ্জের সমন্বয় আমাদের দেশে ইনভেস্টমেন্টে আসছে, এটার দাবিদার, এটার
এই আনন্দের অংশীদার যেরকম ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালনা বোর্ড, এই আনন্দের ততটুকু অংশীদার কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এখানে আমি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে খাটো করার জন্য কোনো মহল এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, অবশ্যই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমাদের আপনারা ডিএসসির বোর্ড যারা আপনার ব্রোকার্স অ্যাসোসিয়েশন অনেকেই তো বলছেন যে এটি বেস্ট। যদি তাই হয় তাহলে সমস্যা কোথায়? না, অবশ্যই এটা আমাদের দৃষ্টিতে তো অবশ্যই বেস্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ না। এখানে তো কোনো সমস্যা নাই, আসলে ওনারা তো আমাদেরকে বলেন নাই যে কোনো সমস্যা আছে। এটা এগুলো বানানো কথা, আমি তো এগুলো গুজব বলবো, কারণ আমাদের কাছে কোনো রিটেন ডকুমেন্ট নেই। কেন আমরা আমাদের কমিশনকে আমরা খাটো করছি? কেন আমরা ওনাদের বাজারে কিন্তু এই কথাটি একদম মানে গুজব হলো, এটা স্ট্রং গুজব যে হচ্ছে যে একটি গ্রুপ ইন্ডিয়াকে দিতে যাচ্ছে, এবং আপনিও জানেন এটি। না, আমি যেটা জানি যে এখানে আমাদের এরকম দিতে চাচ্ছে এরকম কোনো নিউজ আমাদের কাছে নাই। আচ্ছা, আমরা একটু অন্য বিষয়ে আসতে চাই, যে আমরাও আশা করছি যেটি ভালো হবে ক্যাপিটাল মার্কেটের জন্য। অবশ্যই এই ক্যাপিটাল মার্কেটে, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের দিকে অনেকেরই নজর নেই, আপনি জানেন, বাংলাদেশে যাদের থাকার কথা। তো স্ট্র্যাটেজিক পার্টনার আসলে তাদের সহায়তায় হয়তো ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে কাজ হবে। আমরা একটু বাজারের দিকে আসতে চাই। অনেক সমালোচিত হয়েছে আইসিবি, জি, এবং সরকারের একটি মহল বলছেন যে এইবার বাজারের পতনের পেছনে মূল ভূমিকা ছিল আইসিবি, এবং আপনি জানেন তার কয়েকটি কারণ। একটি কারণ হচ্ছে আইসিবি প্রচুর শেয়ার বিক্রি করেছে, 2000 কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করেছে, এবং তারা বলেছে যে আমাদের শেয়ার কেনার টাকা নেই। এই কথাটি অন্য যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন তারা কিন্তু এটি খুব নেগেটিভভাবে নিয়েছেন, যে যদি আইসিবির কেনার টাকা না থাকে তাহলে তো আইসিবি আরও শেয়ার বিক্রি করবে, এই কারণে তারাও বিক্রি করেছে। কিন্তু এটা গেল একটি পার্ট। অন্য পার্টটি হলো যে আইসিবির অন্য কোনো উপায়ে এই শেয়ার বিক্রি না করলেও হতো, এরকম একটি কথা উঠেছে, এবং একটি মনিটরিংয়ের মধ্যে আছে আইসিবি সরকারের বা নিয়ন্ত্রণ সংস্থার, এটি আমরা জানি। কিন্তু এইটি সবই নেগেটিভ, এটি পুরনো আলোচনা। কিন্তু নতুন বিষয় যেটি হয়েছে, আইসিবি কিন্তু গতকালকে থেকে সাপোর্ট দিয়েছে বাজারকে, এবং আজকেও আইসিবির যথেষ্ট সাপোর্ট আছে। দিন শেষে হয়তো টার্নওভারে মানে ট্রেড দেখলে বোঝা যাবে। তো আপনার পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এবং এই যে ইতিবাচক আইসিবি সেটি নিয়ে কতটা আশাবাদী? আসলে আইসিবির জন্মই হয়েছে তো বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য। আইসিবি যখন বাজারে শেয়ারের ক্রাইসিস হবে, আইসিবি বাজারে শেয়ার সাপ্লাই দেবে। যখন শেয়ারের বেশি সাপ্লাই চলে আসবে, আইসিবি তখন শেয়ার কিনে নিয়ে বাজারকে সাপোর্ট দিবে। এই জন্যই কিন্তু আইসিবির জন্ম, আইসিবির অন্য কোনো কারণে জন্ম হয় নাই। আরেকটি নিউজ এখানে আছে যে আইসিবি হয়তো একটি ব্যাংকে বিনিয়োগ করতে যাচ্ছে, ফার্মার্স ব্যাংকে 400 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এটা আইসিবির কাজ না, এটা কিন্তু আপনারাও গতকালকে হয়তো এটা নিয়ে আলোচনা করেছেন। তো আমরাও কিন্তু প্রত্যেকে বলি যে আইসিবির এটা কাজ, কিন্তু আইসিবি গত 2 মাস না, তারা অক্টোবর মাসের পর থেকে 2017 সালের তারা যে কাজটি করেছে, তারা মহা অন্যায় একটি কাজ করেছে। সে অন্যায় কাজটি হলো তারা শেয়ার বিক্রি করতেই পারে, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। শেয়ার কিনেছেন বিক্রি করার জন্য, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তাদেরও প্রফিট করতে হবে, তাদেরও সরকারের কাছে জবাবদিহিতার একটা ব্যাপার আছে, যেহেতু এটি একটি প্রফিটেবল অর্গানাইজেশন। তো এখানে সে যে কাজটি করেছে অন্যায়, সেটি হলো সে 2000 কোটি টাকা শেয়ার বিক্রি করে এটা জানান দিয়ে করেছে, অথবা বাজারে এটি এই ইনফরমেশনটি সে ছড়িয়েছে যে আমরা শেয়ার বিক্রি করছি। এটা বাজারে একটা বড় প্যানিক সৃষ্টি করেছে। আর যদি এটা জানানোই হয়, এই তথ্য সবাইকে জানানো উচিত ছিল। এই তথ্য শুধু মুষ্টিমেয় কিছু গ্রুপ জানে। এটাই হলো বাজারের জন্য সবচেয়ে সর্বনাশা একটা বিষয়, সেটা হলো যে আপনি একটা তথ্য জানেন, সেই তথ্য আমার জন্য উন্মুক্ত নয়। এখন যদি আপনি দেখেন, সরকার শত চেষ্টা করেও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পারছে না, এবং সর্বশেষ যে পন্থাটি নিয়েছে সেটি হচ্ছে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেয়। এইটি সরকারি যেখানে পাচ্ছে না, সেখানে আইসিবি তো সরকারের একটি প্রতিষ্ঠান না। এখানে দেখেন, ইন্টারনেট বন্ধ করে দেওয়াটা আপনার মাথা ব্যথা হয়েছে, আমাদের প্রবণতা হলো মাথাটা কেটে ফেলো। এটাই তো আমরা ক্যাপিটাল মার্কেটে আসতে চাই। আপনি যে আইসিবির কথাটা বললেন, আইসিবির এটা আসলে কি করার আছে? আইসিবির এখানে যে করণীয়টা ছিল, যে কারণে কি কারণে আইসিবিকে 2000 কোটি টাকা শেয়ার বিক্রি করতে হলো, এটি তারা আমাদেরকে বা কাউকেই কিন্তু তারা খোলাসা করে বলেন নাই। সেটা তারা একটি কথা বলছে যে তাদের যে বিনিয়োগ ছিল, বিভিন্ন ব্যাংকের বিনিয়োগ তাদের কাছে, ব্যাংকগুলো একটা চিঠির মাধ্যমে সেটা চেয়েছে। 2014 সালের একটা চিঠির রেফারেন্স তারা দিয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। যদি বাংলাদেশ ব্যাংক 2014 সালের কোনো চিঠি আবার নতুন করে 2017 সালে তাদেরকে দেয়, এতদিন দেয়া লাগেনি কেন? এটার পিছনে অবশ্যই কোনো দুর্বিসন্ধি আছে, এবং এটা উদ্দেশ্য প্রণোদিত। এবং এটা কি বিএসসিসিতে তারা হয়তো জানিয়েছে? বিএসসিসিকে তারা যদি জানাতো, কিন্তু এখানে আমরা যে ইনফরমেশনটা জানি, আইসিবি কিন্তু এটা থেকে এক্সাম্পটেড। আইসিবি কি এটা জানে না?
যে আইসিবি এই লর ভিতর পড়ে না? আমি সেই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছে এখন। জি, আমি সেটা জোরভাবে বলতে চাই, এটা ইচ্ছাকৃতভাবে করেছে। এটা আইসিবি, আপনি যে বাজারকে সাপোর্ট দেওয়ার কথা বলছেন, এর ভিতরে কারসাজি আছে। নো, আইসিবি বাজারকে সাপোর্ট দিচ্ছে না। গতকালকে তো আমরা দেখেছি আইসিবি সাপোর্ট, আজকেও আইসিবি। আজকে আমরা যদি ইন্ডেক্সটা দেখেন এই মুহূর্তে, যে ইন্ডেক্স কিন্তু আপ ডাউন করছে, এবং এই আপ ডাউনের পেছনে কিন্তু আইসিবির একটা ভূমিকা আছে হয়তো। আমরা আইসিবির সাপোর্ট দেওয়ার কথাটা যেটা গতকালকে যেটা হয়েছে, আমি সেটা যদি বলতে চাই, শেয়ার গতকালকের আগের দিন পর্যন্ত দেখেন কত পয়েন্ট ইন্ডেক্স পড়েছে। ইন্ডেক্স পড়া মানে শেয়ারের প্রাইস পড়ে গিয়েছে। শেয়ারের প্রাইস পড়লে স্বাভাবিকভাবেই সে কিনতে আসবে। এটার নাম সাপোর্ট দেয়া না, এটা নাম সাপোর্ট দেয়া না। সাপোর্ট দেওয়া হলো আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, অথবা আমরা যদি কোনো কারণে ভয় পাই, আমরা যখন বিক্রি করতে যাব তখন সে সাপোর্ট দিবে, সেটার নাম সাপোর্ট। আইসিবি 2000 কোটি টাকা শেয়ার বিক্রি করে, আপ মার্কেটে শেয়ার বিক্রি করে, আবার লো মার্কেটে শেয়ার। একটা বিষয় তো তৈরি হয়েছে, যেটি অনেকেই বলছেন যে এখানে দেখেন আপনার যে বিশেষ করে এমডি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের এই যে 2017 এবং 18 এই যে 2 মাস গেল, এই যে একটা টাইম ফ্রেম, এটার মধ্যে হয়তো পলিসিগত কোনো বিষয় থাকতে পারে, যে আগের এমডি একটা পলিসি নিয়েছিলেন, বর্তমান এমডি অন্য পলিসি নিচ্ছেন। তো এই যে একটা ট্রানজেকশন পিরিয়ড, এই সময় হয়তো একটা চাপ পড়েছে, এরকমও তো হতে পারে। অবশ্যই না। আইসিবির একজন এমডি একটা কোম্পানি পরিচালনা করে না। কোম্পানি পরিচালনা করার জন্য তাদের আরও কতজন জিএম আছে, একদম ওনারা, আমরা খুব ভালো করে জানি, কোনো সিদ্ধান্ত বোর্ড মিটিং ছাড়া এবং তাদের নিজস্ব মিটিং ছাড়া কোনো সিদ্ধান্ত হয় না। আইসিবির এমডির একার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া একটা ইম্পসিবল বিষয়। তাকে শেয়ার কেনা এবং তাকে শেয়ার বিক্রি করার জন্য অবশ্যই তার জেনারেল ম্যানেজারদের সহায়তা। তাহলে শামীম ভাই, যে বিষয়টা হচ্ছে যে এই যে আইসিবি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, বিশেষ করে মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেটে, তো এই আলোচনাটা যে হলো, আমরা কি তাহলে এই যে ব্যাংকের মতোই ধরে নিব যে বাংলাদেশ ব্যাংক যখন মনিটরিং এর বিষয় আসে, যখন টাকা সব নিয়ে লুটপাট হয়ে যায়, তখন এই আইসিবির বিষয়টা কি সেরকম হলো? তাহলে এই নিয়ন্ত্রক সংস্থার আগে কেন বলে নাই? 2000 কোটি টাকা যখন শেয়ার বিক্রি করেছে, মানে আপনার সিটি ব্যাংকের মতো শেয়ার 56 টাকা 57 টাকা শেয়ার 39 টাকায় নেমে গেছে, একদিনে তো নামিনি। অবশ্যই তখন কেন আইসিবি কে বলা হয়নি তুমি এটা কেন করছো? আমি তো আপনাকে সেটাই বললাম যে আইসিবি কে এখন জানানোর প্রয়োজন আছে আমাদেরকে, যে কোন চিঠির ভিত্তিতে তারা এটা করলো। এটা কি শুধু আইসিবি একাই এই অন্যায় দোষী, নাকি আইসিবির সাথে বাংলাদেশ ব্যাংকও আছে? 2014 সালের চিঠি যদি এই চিঠির ভিত্তিতে যদি করতে হয়, তাহলে কেন এই চিঠি এতদিন কোথায় ছিল? আপনি দেখেন এইবার যে ঘটনাটা হয়েছে ক্যাপিটাল মার্কেট নিয়ে, এটি কিন্তু কখনোই হয় নাই। 2011-তে হয়েছিল, যখন প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেছিলেন, বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি বলেছিলেন। তারপরে এবার কিন্তু বাজার যখন পড়লো, অর্থ মন্ত্রণালয় কিন্তু সবাইকে ডেকেছিল, আপনি ভালো জানেন, এবং অর্থমন্ত্রীও কনসার্ন ছিলেন যে বাজার কেন পড়ছে এভাবে। তো যথেষ্ট সাপোর্ট তো আছে, এবং আমরা একটি তথ্য জানি, যদিও রিটেন কোনো কিছু নেই, অর্থ মন্ত্রণালয় থেকে এভাবে বলা হয়েছে যে যদি বাংলাদেশ ব্যাংক এখানে প্রবলেম করে, তাহলে বাংলাদেশ ব্যাংকে যাও, আমাদের কাছে বলো আমাদের কথা, এবং দরকার হলে আমাদের সাথে 1-to-1 কথা বলিয়ে দাও, এরকম একটা মেসেজ আমরা শুনেছি। তো যথেষ্ট ইতিবাচক অর্থ মন্ত্রণালয়, তারপরও বাজারের কেন সাপোর্ট দিতে হবে? বাজারের আজকের অবস্থা দেখেন, কালকে যতইটা আপ ছিল, আজকে কিন্তু বাজার এখন -20। দেখেন বাজারে যেটা হচ্ছে এটা খুব স্বাভাবিক। এটা বাজার প্রতিদিন বাড়বে, 128 পয়েন্ট একদিন বাড়বে, তারপরের দিন আবার বাড়তে হবে। তাহলে আজকের বাজার দেখে তো মনে হচ্ছে কালকের মার্কেটটা ছিল পুরোটাই আর্টিফিশিয়াল। না, আর্টিফিশিয়াল এটা তো আসলে অনেকগুলো তথ্য আছে। এটা আর্টিফিশিয়াল না বলে আসলে আপনি যেটা বলতে পারেন যে প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছিল বাজারে। একদিনে প্রত্যাশা শেষ হয়ে গেছে? না, সেটাই কথা, তো সেটাই যে প্রত্যাশা কি একদিনে শেষ হয়ে গেল? আমরা যখন বাজার গত এক সপ্তাহ যদি ধরি, গতকালকে বাদে তার আগের এক সপ্তাহে আমাদের রাজনৈতিক পরিস্থিতি কি চেঞ্জ হয়েছে কোনো? তাহলে কেন গতকালকে বেড়েছিল? শামীম ভাই, আমার একটি প্রশ্ন, যেটি হচ্ছে যে এই আইসিবির বিষয়টা নিয়ে অর্থ মন্ত্রণালয় যথেষ্ট অ্যাক্টিভ, শুধু আইসিবি না, পুরো ক্যাপিটাল মার্কেট নিয়ে তারা যথেষ্ট চিন্তিত যে বাজারটা কেন এইভাবে পড়বে। হ্যাঁ, বাজার এই সময় বাজার অনেক ভালো থাকার কথা, যেটি খুবই ইতিবাচক। বিএসইসি অনেক কাজ করছে ইতিবাচক। প্রশ্ন হচ্ছে ডিএসসির কোনো তৎপরতা নেই। প্রশ্ন হচ্ছে সিএসসির কোনো তৎপরতা নাই। তারা সিএসসি একটি ফেয়ার করেছে চিটোয়াংয়ে, সেটির কতটা প্রচার হয়েছে সেটি নিয়ে প্রশ্ন আছে। কিন্তু ব্রোকার্স অ্যাসোসিয়েশন, আপনারা কি করছেন? আপনারা কি শুধু ব্রোকারদের জন্য? তাহলে আমরা কেন আপনাদের একে এত প্রচার করছি, ব্রোকার্স অ্যাসোসিয়েশন এই করছে ওই করছে,
তাহলে এটা তো শুধু মুষ্টিমেয় ব্রোকারদের জন্য, এটি নিয়ে তো কোনো কথা বলার কিছু নেই। ব্রোকার্স অ্যাসোসিয়েশন আমরা যে কোনো কাজ করছি না এটা কিন্তু কি করছি আসলে তার মধ্যে অনেকগুলো একটি দৃষ্টান্ত। আচ্ছা, একটি দৃষ্টান্তের ভিতরে যখন বাজারটা পড়ে গেল, সর্বপ্রথম কিন্তু আমরাই সাংবাদিক সম্মেলন করে, সেটা মার্চেন্ট ব্যাংক করেছে না, আমরাও সাথে ছিলাম। আপনার সাথে আমাদের উদ্যোগে দেখেন এটা কিন্তু মার্চেন্ট ব্যাংক বাংলাদেশে কয়টা? 57টা। এবং তাদের পারফরম্যান্স কি? একটি লঙ্কা বাংলা ব্রোকারেজ হাউসের সমানও তো সব মার্চেন্ট ব্যাংক না, যদি আমরা মোটা দাগে বলি। সেই মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন প্রোগ্রাম সংবাদ সম্মেলন করছে, আপনারা তাদের সাথে ছিলেন, আপনি বলছেন, তার মানে উদ্যোগটা আমাদের উদ্যোগে। আমি কিন্তু প্রথম বলেছি যে আমাদের উদ্যোগে হয়েছে। আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আমাকে কিন্তু মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে ফোন দেওয়া হয়েছে। না, আমরা তো সব মিডিয়াতেই ফোন দিয়েছি। এখন আপনি মার্চেন্ট ব্যাংক থেকে হয়তো আপনাকে ফোন পেয়েছেন, আমরা এনটিভি কে ফোন করেছি, আমাদের অ্যাসোসিয়েশন থেকে ফোন করা হয়েছে। আসলে সবকিছুর সাথে আমাদের এখানে যেটা দেখার বিষয় যে আমরা একসাথে কাজ করছি। আমরা কিন্তু মার্চেন্ট ব্যাংক আলাদা না, আমরা ব্রোকার্স অ্যাসোসিয়েশন আলাদা না। আমরা যখন একটি স্ট্যান্ড নিয়েছি, আমি একদম শেষ পর্যায়ে আপনাদের যারা লিডার, ডিএসসির যারা লিডার ছিলেন, আপনাদের মুরব্বী যারা, আপনাদের কাছের লোক যারা, তারাই তো এখন অসন্তুষ্ট এই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের উপরে, তাদের অ্যাক্টিভিটিস নিয়ে। না, কে অসন্তুষ্ট কে সন্তুষ্ট এটার বিচার তো অবশ্যই করবে। কারণ আমাদের যতটুকু করণীয়, সব করণীয় আসলে এট এ টাইম তো আর করা সম্ভব না। একটা জিনিস করতে হলে, এটার ফ্রুট আসতে হলে আপনাকে সময় দিতে হবে। আমরা ব্রোকার্স অ্যাসোসিয়েশন আমরা কতটুকু কাজ করছি, আমরা চেষ্টা করছি, আমাদের কোনো চেষ্টা ত্রুটি নেই। প্রশ্নটা সেটাই, চেষ্টা আপনারা তো করতে পারবেন না, এটা তো নিয়ন্ত্রণ সংস্থা সবাই চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করছি। চেষ্টাটা কতটুকু? এখন দেখেন, আপনারা যেটা বলছেন যে আমরা চেষ্টা করছি, বাজার যখন পড়লো, অর্থ মন্ত্রণালয় আপনি গত 8 বছরে কয়বার এরকম সবাইকে ডেকেছে? হাতে গোনা কয়েকবার। এইবার ডেকেছে যখন বাজারে আসলে যখন কিছু নেই, সব ভালো, তখন আপনারা নিশ্চুপ, তখন তো আপনাদের আরো বেশি অ্যাক্টিভ থাকার কথা। না, আমরা যে নিশ্চুপ এই কথা তো বলা যাবে না, আমরা অ্যাক্টিভ ছিলাম। এখন আমরা আসলে ওরকম ঢোল পিটিয়ে তো অ্যাক্টিভ করা যাবে না, কারণ হলো আমরা বাজারে বারবার ডেকে এনে। তাহলে আপনারা মানে ঢোল পিটিয়ে না, আমরা একটু জানতে চাচ্ছি, এটা আপনাদেরকে আক্রমণ করার জন্য না, এটা সবাইকে জানানোর জন্য যে আপনারা আসলে যে আপনারা কি করেছেন, ঢোল পিটিয়ে না, মানে ইন্টারনালি কি করেছেন, আপনারা কাদের কাছে গিয়েছেন, কি কাজটা করেছেন? আচ্ছা, আমরা কাদের কাছে গিয়েছি? আমরা সর্বপ্রথম কিন্তু আমি আপনাকে যেটা বললাম, সর্বপ্রথম আমরা আমাদের বিনিয়োগকারীরা যেন প্যানিক না হয় এটা নিয়ে আমরা SMS করেছি, আমরা সব সংবাদ সম্মেলন করেছি। সে প্রথম সংবাদ সম্মেলন আমাদের কিন্তু ছিল যে আমরা এট এ টাইম কাজ করব, আমরা কেউ আলাদা না, আমরা এখানে কোনো অ্যাসোসিয়েশন আমরা কেউ আলাদা পার্ট না, আমরা সবাই পুঁজিবাজারের লোক। দ্যাটস ওয়াই আমরা কিন্তু কম্বাইন্ড একটা সংবাদ সম্মেলন করেছি। কারণ একই কথা একটি সংবাদ সম্মেলনে আপনি বলবেন, আবার সেম কথা আমি বলবো, 10 বার সংবাদ সম্মেলন করে কোনো লাভ নাই। আমরা সবাই এট এ টাইম বসেছি, একই সময় বসেছি, টু গিভ দ্য মেসেজ যে আমরা কিন্তু ইউনাইটেড, আমরা কেউ আলাদা না। এটা একটা বড় কথা। এখন মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন যদি করে, সেটাও বাজারের জন্য করেছে, এটা ভালো, ইতিবাচক। আমরাও করেছি, আমরা এসএসসির সাথে যোগাযোগ করেছি, এসএসসি আমাদের সাথে যোগাযোগ করেছে, বিএসএসসি। আমরা স্টক এক্সচেঞ্জের সাথে যোগাযোগ করেছি, স্টক এক্সচেঞ্জের সাথে বসেছি। আপনারা জানেন আমরা আমাদের 30 ব্রোকার্সের সাথে মিটিং করেছি। আমরা আমাদের যেসব স্টেক হোল্ডাররা আছে আমরা তাদের সাথে মিটিং করেছি। আর সেই সাথে দেখেন সব কিছুর একটা সময়ও আছে। সেই সময়টা হলো একটা রাজনৈতিক হঠাৎ করে একটা খারাপ সিচুয়েশন তৈরি হয়েছিল, ঠিক তখন আরও যে কাজ করব সেই কাজের জন্য তো আমাদেরকে সময় দিতে হবে। আমরাও মানুষ, আমাদেরও কিন্তু আসলে মানে এটা মেইন না, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য আছে, আমাদের প্রত্যেকের ঘর সংসার আছে, এগুলোকে সময় দিয়ে কিন্তু আসলে এই সময়গুলো আমাদের বের করতে হয়। তো এগুলোর থেকে বের করে আমরা যতটুকু সম্ভব আমরা করেছি, হয়তো এর চাইতে অনেক বেশি করার। 1 মিনিট সময় আছে, যদি একটু বলেন যে এই যে অবস্থাটা তৈরি হয়েছে, একটা থমথমে অবস্থা, মনে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি যতটা থমথমে তার চেয়ে বেশি খারাপ অবস্থা ক্যাপিটাল মার্কেটে। আসলে এইটি কোন জায়গায় যাবে? এই অবস্থান থেকে এটি কি ধপাস করে পড়ে যাবে, নাকি আস্তে আস্তে গ্রাজুয়ালি বাড়বে? আচ্ছা, শেষ পর্যায়ে আমি খুব অল্পতে শেষ করে দিচ্ছি। রাজনৈতিক অবস্থান যা ইচ্ছা তাই হোক, এতে করে আমি যে কোম্পানিতে বিনিয়োগ করেছি, আমার কোম্পানির বিনিয়োগের, আমার কি কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে? আমি তো বিনিয়োগ করেছি আমার একটি কোম্পানিতে, আমি কেন এতটুকু খবরে আমার শেয়ারের 10% আমার বিক্রি করে দিতে হবে কেন? আবার কোনো খবর নাই। এই প্রশ্নটা আপনি কাকে করছেন যে এই বিক্রি করে দিতে হবে কেন? এটা আমি নিজেকে করছি। আপনি আপনার শেয়ার ধরে আছেন, বিক্রি করছে তো আইসিবি বা এই যে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।
তাহলে এই ব্যক্তি বিনিয়োগকারীরা এখানে তো কিছুই করার নেই। না, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর এখন এটার জন্য আসলে সময় লাগবে। যদি এই কথাটা বলতে চাই, যেহেতু বললেন সময় নেই, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে আমরা কিন্তু দোষারোপ করছি সব সময়, কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে কিন্তু গলা চেপে ধরা হয় সব সময়, টু সেল ইট, সেল। বাজার কি এই অবস্থা থেকে ভালোর দিকে যাবে? অবশ্যই বাজার ভালোর দিকে যাবে। ধন্যবাদ শামীম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানেই শেষ করছি। অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে পড়তে পারবেন দৈনিক শেয়ার বিজে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।